নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টার নিউজ রুম লাইভের শুরুতেই নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছবি দেখাবো, যেখানে সিআইডি পৌঁছে গিয়েছে। তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই নিয়ে বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না। সই নয়নার নয়, অভিযোগে এফআইআর বিধানসভার সচিবের করা এফআইআর এর তদন্তে নয়নার বাড়িতে সিআইডি। কাল কালীঘাটে যাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা। বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই নিয়ে বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না। সই নয়নার নয়, অভিযোগে এফআইআর বিধানসভার সচিবের করা এফআইআর এর তদন্তে নয়নার বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার বিকেলে চৌরঙ্গীর তৃণমূল কংগ্রেস বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, একদম এসএন ব্যানার্জি রোডের যে বাড়ি, সেখানেই সিআইডির বিশেষ দল আসে। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় সই সম্পর্কিত অভিযোগ করেছিলেন। কি অভিযোগ ছিল না, গত 6ই মে বিরোধী দলনেতা কে হবেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মিটিং ছিল, সেই সময় দলের সিদ্ধান্ত অনুযায়ী যে ফরম্যাট রেডি করা হয়, সেখানে বিধায়কদের যে সই ছিল তাতে নয়না বন্দ্যোপাধ্যায় সই করেছিলেন। পরবর্তীকালে দেখা যায় সেই সইয়ের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায়ের আগের সই মিলছে না। সই না মেলার কারণে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি তিনি সরাসরি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন এবং সেই মামলা পরবর্তীতে সিআইডিতে হস্তান্তর করা হয় এবং সেই মোতাবেকই সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বা হস্তরেখা বিশেষজ্ঞরা তারা এবং সিআইডির বিশেষ তদন্তকারী দল তারা এই নয়না বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন সেখানে আসেন। এই সময় তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে তারা তার সই মিলায় এবং তার প্যান কার্ড পর্যন্ত সমস্ত কিছু এক্সামিন করা হয় এবং এই ঘটনা নিয়ে স্বভাবতই ক্ষুব্ধ নয়না বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে খাতায় সই করতে গিয়ে সই একটু বেঁকে গিয়েছিল এবং তাতেই পুলিশি হেনস্থা করা হচ্ছে তাকে। শুক্রবার গোটা বিষয়টা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন, এমনটাই জানা গেছে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। পেঁচে পবিত্র কর। তৃণমূলের করা মামলায় ফাঁপড়ে নন্দীগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী। 2021 সালের খুনের মামলা ফের অ্যাক্টিভ। পবিত্র করের নামে জারি গ্রেফতারি পরোয়ানা। তৃণমূলের করা মামলা, সেই মামলাতেই পেঁচে তৃণমূলের প্রার্থী। পবিত্র কর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি। 9665 ভোটে তৃণমূলের পবিত্রকে হারিয়ে দেন বিজেপির শুভেন্দু। পালা বদলের পর পেঁচে তৃণমূলের পবিত্র। কারণটা অবশ্য তৃণমূল আমলে তৃণমূলেরই করা একটি মামলা। 2021 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যান পবিত্র। 21-এর ফল ঘোষণার পর নন্দীগ্রামে খুন হন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। পবিত্র কর তখন বিজেপি নেতা। এই তৃণমূল কর্মী খুনে তার নাম জড়ায়। প্রায় 8 মাস জেল খাটেন তিনি, পরে জামিন পেয়ে যান। এরপর হলদি নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন পবিত্র কর। তৃণমূলে ফিরেই নন্দীগ্রামের টিকিট, কিন্তু ভরাডুবি। এখন পবিত্রর মাথা ব্যথা 21-এ তৃণমূলের করা মামলা, যে মামলায় আগেই জেল খেটেছেন তিনি। আদালতে হাজিরা এড়ানোই 4 মের পর পবিত্র করের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে হলদিয়া আদালত। রাজ্যে পালাবদল হতেই বয়াল 1 নম্বর পঞ্চায়েতের সদস্য পদ ছেড়েছেন পবিত্র। নন্দীগ্রামের উপনির্বাচনে তাকে নাকি প্রার্থী হতে বলেছিল তৃণমূল, তিনি রাজি হননি। ভোটে দাঁড়াবেন আবার সুযোগ পেলে? না, সেরকম আর লড়াই করার মতো আর ইচ্ছে নেই, আর পছন্দ নেই। সপ্তাহখানেকের বেশি সময় ধরে পবিত্র কর ঘর ছাড়া। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়, ছেলে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের পালাবদলের পর নানা বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন সুখেন্দু শেখর। ছেলের মুখে বাবার সংগ্রামের ইতিহাস। আমার বাবার মতো লক্ষ লক্ষ ভারতীয় দেশের মুক্তির জন্য নানাভাবে তারা লড়াই করেছে, সুতরাং যোগদানটা ছিল সম্পূর্ণ যোগদান জাতীয়তাবাদী মানুষের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, কেউ কখনো এটা করেনি। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, বর্ষীয়ান নেতা, অভিজ্ঞ রাজনীতিক। 26-এর ভোটে ভরাডুবি হয়েছে তার দলের। মসনদ থেকে সরতেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের ঘুম ধরা চেহারা। যেদিকে চোখ যায় পাহাড় প্রমাণ দুর্নীতি, ঘরে টাকা, মাটির তলায় টাকা। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন যে কজন নেতা মুখ খোলার সাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম সুখেন্দু শেখর রায়। আরজি করের সময় প্রকাশ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। দলের ভরাডুবির পরও তিনি সরব নৈরাজ্যের শাসন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খ্রিস্টপূর্ব 44 সালের মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডারে আইডস মানে সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের 15 তারিখ। কিন্তু এবছর মে মাসের আইডস আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। এই পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আরজি করটা ছিল একটা লাস্ট ওয়ার্নিং। জুলিয়াস সিজার যুদ্ধ জয় করে ফিরছে, হঠাৎ একজন ভিড়ের মধ্য থেকে এসে ওর হাতটা ধরলেন, ধরে ফিস ফিস করে বললেন, বি ওয়্যার অফ আইডস অফ মার্চ। বুঝতে বুঝতে দেখলো যে একজন বিদ্যা ভিড়ের মধ্য দিয়ে চলে গেল, কার খুঁজে পাওয়া গেল না, কিন্তু ওটা মাথায় ছিল। তো সুতরাং যারা আমার চারপাশে আলো করে রেখেছে সবসময়, আমরা তো কোনোদিন তার সাক্ষাৎই পেতাম না। তো তিনি সবসময় যে পারিষদ দ্বারা পরিবৃত ছিলেন, তাদেরকে সম্পর্কে তো তার ওয়াকিবহাল উচিত ছিল। তিনি মুখ খুলতে ভয় পান না, এই সাহসের উৎস তার পরিবার। সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, হিন্দু মহাসভার নেতা। 17ই জানুয়ারি মালদায় সভা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার দেয় রাজ্য বিজেপি। ইতিহাস বলে, শিবেন্দু শেখর রায় এবং তার সতীর্থদের সদর্থক ভূমিকার জন্যই মালদা আজ ভারতের মানচিত্রে। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে শিবেন্দু কথা। मैं सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। আমার দল শুধু না, কেউ তোলেনি, কোনো দলই তোলেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, অন্যান্য প্রধানমন্ত্রীও মালদাতে গেছেন ইন্দিরা গান্ধীর মিটিংয়ে। তো আমি অর্গানাইজার ছিলাম, ওয়ান অফ দি অর্গানাইজার। পরবর্তীকালে অন্যান্যরাও গেছেন, কেউ কখনো এটা করেনি। কিন্তু বাকি যারা অতীতে মুখ্যমন্ত্রী ছিলেন, কেউ তোলেনি। তৃণমূল সাংসদের বাবা শিবেন্দু শেখর রায় মালদার ভারত ভুক্তির অন্যতম পথিকৃৎ। সেই সময় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, এবং মুসলিম লীগের নেতা জিন্না দাবি করলেন মুসলমানদের জন্য পাকিস্তান, এবং এই দাবির মধ্যে প্রায় গোটা বাংলাটাই ছিল। কলকাতা চেয়েছে, ওরা বর্ধমান চেয়েছে, অবিভক্ত 24 পরগনা চেয়েছে, নর্থ বেঙ্গলের পুরোটাই চেয়েছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি সব। এই পশ্চিমবাংলা বলতে যে ভূখণ্ডটা আমরা এখন দেখছি, সেটা কতটুকু থাকতো? কিছুই থাকতো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী ছিলেন শিবেন্দু শেখর রায়। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দু মহাসভায় যোগ দেন। বাবা নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী হিসেবে উনি কংগ্রেস করেছেন দীর্ঘদিন, কিন্তু সুভাষচন্দ্র যখন বিদেশে চলে গেলেন চিরকালের জন্য, তখন যারা সুভাষপন্থী ছিলেন কংগ্রেসে, তারা একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। এমন সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মালদায় আসলেন। তিনি জেলায় জেলায় সফর করতে, হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো বাবাকে বললেন যে
আপনি হিন্দু মহাসভায় যোগ দিন, আমরা চাই। তাই বাবা হিন্দু মহাসভায় যোগ দিলেন, একটা মেমোরান্ডাম তৈরি করা হলো। বাবা 2 দিন সুযোগ পেয়েছিলেন কমিশনের সামনে অ্যাপিয়ার করার। 15 আগস্ট সারা দেশ স্বাধীনতা উৎসব করছে। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই 4টে জেলার লোক ভয় কাঁপছে। কোনো ঘোষণা নেই যে এগুলো ইন্ডিয়াতে না পূর্ব পাকিস্তানে। আমাদের বাড়ির একেবারে গায়ে হচ্ছে রামকৃষ্ণ মিশন। রাত্রি 9টার সময় চিৎকার করছেন, শিবেন বাবু, শিবেন বাবু। বাবা ভেবেছেন বোধহয় অ্যাটাক হয়ে গেছে। ছাদ থেকে বন্দুক নিয়ে ছুটে এসছেন। স্বামীজি বলেন আগে বন্দুক ফেলুন। এসে স্বামীজি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আনন্দ অশ্রু, বলছেন আমরা ভারতে। ইতিহাসের সন্তান শিবেন্দু শেখর রায়, কিন্তু সেই ইতিহাসেই কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল নামটা। মালদায় প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিহাস থেকে বর্তমানে ফেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যদি আপনার বাবার ওই ছবিটি না তুলে দেওয়া হতো, আপনার দলের অনেক সতীর্থ বা এই রাজ্যের মানুষজন আপনাদের যে পরিবারের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির যে দীর্ঘদিনের সম্পর্ক, সে সম্পর্কে সত্যি অবহিত হতো, মানে ইতিহাসটা সম্পর্কে? না, হতো না। এইরকম অজানা কাহিনী জাতীয়তাবাদ নিয়ে, দেশপ্রেম নিয়ে আমার মনে হয় সারা দেশে অসংখ্য আছে, যেগুলো ইতিহাসে স্থান পায়নি। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। তৃণমূলে গৃহদাহ, কল্যাণ বনাম কাকলির তুঙ্গে তর্জা। কাকলির নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বারাসাতের তৃণমূল সাংসদের ছেলের। কাকলির বিরুদ্ধে নারদের ফাইল খোলার আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়ার তোড়জোড় কল্যাণের। আমার এক বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছে, আর কিছু। কতটা কাছের বন্ধু? বন্ধু অনেক দিনের বন্ধু তো। আমার সময় আছে নাকি কে কি করলো কি না করলো দেখার? একটা পুরনো বন্ধুকে সকালবেলায় মনে হলো একটা শুভেচ্ছা জানাই। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মেয়ের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি বস্তুতে নিয়েছিল। যুদ্ধ করতে করতে লড়াই সংগ্রাম করতে করতে জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুলফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সর্বনাশ করার মনে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দল খারাপ সময় পড়েছে বলে চলে যাবো? এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে নিজের জায়গায় নামুন না ভাই। বিপদের দিন নয় এটা, আমি মনে করছি যে আমার পরিচালনায় কিছু নিশ্চয়ই গলতি থেকে গেছে। এটা একটা নৈতিক দায়িত্ব থাকে, এটা আপনি রাজনৈতিক দায়িত্বটাকে এড়াতে পারেন না। এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে। স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে, একই কেসে 2 রকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে? তারপর পরবর্তীকালে কি করতে আমি দেখব।
সৌগত রায়কে দেখেই চোর স্লোগান উঠল। নিমতা থানার সামনে বিক্ষোভ এক দলের। সৌগত রায়কে দেখেই উঠল চোর স্লোগান। সৌগত রায়কে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি ছোড়া হলো তাকে তাক করে ডিম। নিমতা থানার সামনে সৌগত রায়কে ঘিরে ধরে বিক্ষোভ। দমদমের সাংসদ সৌগত রায়, কি পরিস্থিতি ছিল তখন দেখুন একবার। আর তাকে দেখে এভাবেই ওঠে চোর চোর স্লোগান। দমদমের সাংসদকে নিজের সংসদীয় ক্ষেত্রে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো। সরাসরি চলে যায় সহকর্মী আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, নিজের সংসদীয় ক্ষেত্রতেই সাংসদকে এরকম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেন? গোটা ঘটনার প্রেক্ষিতে সৌগত রায় তিনি ক্ষুণ্ণ, তবে এই ধরনের পরিস্থিতির শিকার তাকে তার দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে হতে হয়নি। দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের ফল কার্যত তার ভরাডুবি হয়েছে এবং তার অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে যে দলীয় যারা কাউন্সিলররা রয়েছেন বা দলের কর্মীরা যারা রয়েছেন তার বক্তব্য অনুযায়ী তারা আক্রান্ত হচ্ছিলেন। তিনি তাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন এবং সে কারণে তিনি নিমতা থানায় পুলিশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন যাতে তাদের দলের কর্মীদের সাথে এই ধরনের আচরণ করা না হয়। তার বক্তব্য, তিনি যখন ভেতরে বৈঠক করছিলেন সে সময় বাইরে থেকে স্লোগান দেওয়া হয়, থানার সামনে ভিড় জমতে শুরু করে। তো তিনি আলোচনা শেষের পর তিনি বেরিয়ে আসেন এবং তাকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। তার বক্তব্য যে তিনি পাল্টা যারা চোর স্লোগান দিচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন যে কেন চোর স্লোগান দেওয়া হচ্ছে, কি চুরির সঙ্গে তিনি সংযুক্ত রয়েছেন এবং তার অভিযোগ যে সে সময় তাকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় এবং তারপর তিনি তার গাড়িতে ওঠেন। তিনি যখন গাড়িতে ওঠেন তখনই ছবিতেও যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে তার গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। তার বক্তব্য যে বিজেপির নেতৃত্ব একদিকে তিনি বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য তিনি শক্তি চট্টোপাধ্যায় পাঠ করছেন আর অন্যদিকে দলের নিচুতলার কর্মীরা কেন এমন করছেন। তবে যেহেতু একটা অংশের বক্তব্য যে যারা এই বিক্ষোভের ঘটনার সঙ্গে জড়িত তারা কি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন নাকি বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা দেখিয়েছেন। সৌগত রায়ের বক্তব্য যে বিজেপি কর্মীরাও নাকি সেখানে ছিলেন এবং প্রয়োজনে তিনি তথ্য প্রমাণ তুলে দেবেন। কিন্তু যেটা আলোচনার কেন্দ্রতে সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ঘর ছেড়ে বেরোচ্ছেন না, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না। অনেকেই বলছেন তারা রাস্তাতে নেমে গেলে তাদেরকে দেখে স্লোগান দেওয়া হচ্ছে, যেমন সৌগত রায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপি তলাস্তরে কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের কর্মীদের উপর বিশরপাড়া এলাকায় নিমতা থানার আক্রমণ হচ্ছিল। আমাদের 8 জন কাউন্সিলরের বাড়ি আক্রমণ করা হয়েছে। তাই নিয়ে ওরা ডেপুটেশন দিতে গিয়েছিল, আমারও থাকতে বলেছিল। আমি গিয়েছিলাম, আইসির সঙ্গে আলোচনাও হলো। কে জানি না বিজেপির গুন্ডাদের খবর দিয়েছে, তারা এসে বাইরে স্লোগান দিল। আমি শুনলাম বেরোবার পথে কয়েকটা লোক চোর চোর বলছিল, একটা মহিলাও ছিল। স্লোগান যখন দিচ্ছে আমি বললাম কে চোর আর কি প্রমাণ আছে তোমাদের? ওরা কিছু জবাব দিল না, অশ্লীল অঙ্গভঙ্গি করতে লাগলো। তখন আমি গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িতে ওঠার পর ওরা গাড়ি লক্ষ্য করে 4-5টা ডিম ছুঁড়ল। আমাকে বললো যে ওরা এক ট্রে ডিম নিয়ে এসছিল। আমি সর্বাঙ্গীনভাবে একে নিন্দা করি, কিন্তু এগুলো করে আমার দাবিয়ে রাখা যাবে না। এটা ওদের নেতারা উস্কে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। আর নিশীথ প্রামাণিক এই গোটা ঘটনার নিন্দা করেছে। আমি মনে করি কাউকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, কিন্তু এরা যে ধরনের ঘটনা ঘটিয়েছে বিগত দিনে, খুব সাধারণ মানুষ তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। তবে আমি বলবো যে এই অবস্থাতে সবাইকে সংযত থাকা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আইনের শাসন আবার ফিরে এসছে, শান্তি আবার ফিরে এসছে, ল অ্যান্ড অর্ডার আবার ফিরে এসছে।
আমি বলবো যে ব্যক্তিগত আক্রমণ থেকে সাধারণ মানুষকে দূরে থাকবেন।